জেনারেল শফিউল্লাহ যেন ধরে প্রাণ ফিরে পেলেন। বললেন, আমি এখনই যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। তক্ষুনি তিনি বেরিয়ে গেলেন গণভবনের উদ্দেশ্য। তখন দুপুর পেরিয়ে গেছে। শফিউল্লাহ চলে যাবার পর আমরাও মেসে চলে এলাম লাঞ্চের জন্য। এখানে একটা বিষয় প্রাণিধানযোগ্য। শফিউল্লাহকে যখন ঘেরাও করা হয়েছিল তখন সেখানে কর্নেল এরশাদও উপস্থিত ছিলেন অন্যান্য পিএসওদের সাথে। তিনি তখন এজি অ্যাডজুট্যান্ট জেনারেল হিসাবে হেডকোয়ার্টার্স এ পোস্টেড ছিলেন। এক সময় জেনারেল শফিউল্লাহ তাকে জিজ্ঞাসা করেছিলেন, এরশাদ, তোমার অভিমত কি? সির, আই থিংক চায়ের ডামান্ডস আর ইকুইট লেজিসমেট। এক ধরনের ঘটনা আপনার কিংবা আমার সাথেও ঘটতে পারত, যেখানে আর্মি ইজ ডাপ্লয়েড টু মেইনটেইন লাও অ্যান্ড অর্ডার অ্যান্ড এনগেজেড ইন অ্যান্টি মিসক্রিয়েন্ট ড্রাইভে। সেখানে এ ধরনের একটা ঘটনাকে শুধুমাত্র ডালিম নিম্মির ব্যক্তিগত ব্যাপার বলে কনসিডার করা উচিত হবে না। It is definitely a question of war and prestige of the entire army, and you being the chief must make this point clear to the Prime Minister and advise the PM correctly to restore the lost war by accepting the demands. তার জবাব শুনে আমরা বেশ কিছুটা আশ্চর্যই হয়েছিলাম, কারণ তিনি ছিলেন একজন রিপোর্ট্রিয়েটেড অফিসার। তিনি সাহস করে ওই ধরনের স্পষ্ট বক্তব্য রাখবেন সেটা আমাদের কাছে ছিল অপ্রত্যাশিত। এতেই প্রমাণিত হয় পাকিস্তান প্রত্যাগতদের মাঝে অনেকেই ছিলেন ন্যায়পরায়ণ। সন্ধ্যার দিকেই চিফ ফিরলেন গণভবন থেকে, সারাদিন দরবার করে। রাত ৮টার দিকে তিনি আমাদের কয়েকজনকে ডেকে পাঠালেন সেনা ভবনে। সেখানে গিয়ে দেখি কর্নেল সাফায়াত এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফও উপস্থিত রয়েছেন। আমরা কুশলাদি বিনিময় করে সবাই বসলাম। চিফ শুরু করলেন, আমি প্রধানমন্ত্রীকে তোমাদের দাবিগুলো জানিয়েছি। তিনি সময় চেয়েছেন। প্রাইম মিনিস্টার যখন সময় চেয়েছেন তখন তাকে সময় আমাদের দিতে হবেই। চিফের কথার মাঝে ফোরন কাটছিলেন কর্নেল সাফায়াত। ব্রিগেডিয়ার খালেদ নিশ্চুপ বসেছিলেন। স্যার, তোমাদের দাবিগুলো বলে আপনি কি এটাই বোঝাতে চাচ্ছেন যে আপনার ও আমাদের মধ্যে পার্থক্য রয়েছে? দাবিগুলো ছিল এন্টেরি আর্মির তরফ থেকে। তবে কি আমাদের বুঝতে হবে আপনি বা আপনারা মালে চা সেন্সর লোকস আরি নট হুইচ ইউএস? জানতে চাওয়া হলো জেনারেল শফিউল্লাহর কাছ থেকে। তিনি এ ধরনের কথায় একটু ঘাবড়ে গেলেন। চালাক প্রকৃতির ব্রিগেডিয়ার খালেদ অবস্থা আজ করতে পেরে শফিউল্লাহর হয়ে জবাব দিলেন, বয়েস ডন্ট হ্যাভ এ রং ইমপ্রেশন। অফকোর্স উই অল আরি টু জেচার ও কোল্ড ওয়ে বে ডিফারেন্ট অন দিস ইস্যু। কিন্তু স্যার, মনে হয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মানবেন না। সময় চেয়ে নিয়ে তিনি প্রথমত ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাচ্ছেন, দ্বিতীয়ত তার অবস্থানকে পোক্ত করার জন্যই সময় চেয়েছেন তিনি। যদি শেষ পর্যন্ত তিনি আমাদের দাবি মানতে রাজি না হন তবে কি করা হবে সে সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চাই আমরা। তিনজনই এ কথার কোন জবাব না দিয়ে চুপ করে বসে থাকলেন। ওয়েল স্যার, if you don't have any idea what to do, then we shall think what needs to be done. বলে চলে এসেছিলাম আমরা। আজিজ পল্লীর এক বাসায় বৈঠকে বসলাম আমরা। বিষয়বস্তু, দাবি মানা না হলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? অন্যান্য ব্রিগেডের সাথে যোগাযোগ করে মতামত বিনিময় করা হচ্ছিল সব সময়। রাত প্রায় 11টার দিকে খবর পেলাম জেনারেল শফিউল্লাহর সাদা ডাটসন কারে জন লোক সিভিল ড্রেসে চাদর মুড়ি অবস্থায় ২ নং গেট দিয়ে বেরিয়ে ৩২ নং ধানমন্ডির দিকে যাচ্ছে। একজন ইয়ং অফিসারকে মোটরসাইকেল নিয়ে গাড়িকে ফলো করতে বলা হলো। রাত প্রায় সকাল 11:30 ওই অফিসার ফিরে এসে জানালো গাড়িতে ছিলেন জেনারেল শফিউল্লাহ এবং কর্নেল সাফায়াত। তারা গিয়ে ঢুকেছিলেন শেখ সাহেবের বাসায়। রাত প্রায় দুপুর 12:30 দিকে খবর আসতে লাগলো শহরে রক্ষীবাহিনীর মুভমেন্ট শুরু হয়ে গেছে। 2-2-4 মেলে গেল হিসাব। শফিউল্লাহ এবং সাফায়াত শেখ সাহেবের একান্ত বিশ্বাসভাজন বিধায় ৩২ নম্বরে গিয়ে আমাদের সন্ধ্যার আলোচনার সবকিছুই জানিয়ে এসেছেন। তারই পরিপ্রেক্ষিতে শহরের রক্ষীবাহিনী মোতায়েন করা হয়েছে আর্মির তরফ থেকে যেকোনো মুভি এর মোকাবেলা করার জন্য। নিজেদের প্রতি তার অনুকম্পা আরও বাড়াবার জন্যই ব্যক্তি পূজার এক ভিন্ন উদাহরণ। রাত ২:৩০টার দিকে বিভিন্ন বর্ডার এলাকা থেকে খবর আসতে লাগল মধ্যরাত্রির পর থেকে ভারতীয় বাহিনীর অস্বাভাবিকভাবে তৎপরতা শুরু হয়েছে।
তার মানে নিজের নিরাপত্তার জন্য শেখ মুজিব শুধুমাত্র তার অনুগত রক্ষী বাহিনী এবং সেনাবাহিনীর তার তল্পিবাহক নেতৃত্বের উপর আস্থা রেখে স্বস্তি পাচ্ছেন না। তাই বন্ধু রাষ্ট্রের সাহায্য চেয়ে বসেছেন মৈত্রী চুক্তির আওতায়। আমরা কয়েকজন শহর ঘুরে দেখলাম খবরগুলো সত্যি। দুঃখ হলো, পেশাগত নিজ যোগ্যতায় নয়, শেখ মুজিবের বদন্যতায় যারা একলাফে মেজর থেকে জেনারেল বলে গেছেন তারা নিজেদের চামড়া পর্যন্ত বিকিয়ে দিয়ে বসে আছেন শেখ সাহেব এবং তার দলের স্বার্থ রক্ষা করার জন্য। ব্যতিক্রম অবশ্য ছিল, জেনারেল জিয়াউর রহমান ছিলেন তেমনই একজন। কিন্তু কথায় আছে, এক্সেপশন ইজ নেভার অ্যান এক্সাম্পল। ধিক্কার এসে গিয়েছিল আমাদের মনে এ সমস্ত মেরুদণ্ডহীন মতলবাজ সিনিয়র অফিসারদের চারিত্রিক দুর্বলতা জানার পর। পরদিন শফিউল্লাহর ডাক পড়ল গণভবনে। ফিরে এনেই আমাকে ডেকে পাঠালেন তিনি। গত দিনের তুলনায় আজ তাকে বেশি কনফিডেন্ট দেখাচ্ছিল। ওয়েল ডার্লিং, চাপরিম মিনিস্টার হাস আস্কেড ফর হিম আস ইউ হ্যাভ বিন অলরেডি টল্ড। Meanwhile, I am ordering a court of inquiry about all matter thought has happened so far just for an official record. Cha court of inquiry is finished, you will go back to Comilla. রাইট শের, বলে সেলুট করে বেরিয়ে এসেছিলাম তার অফিস কক্ষ থেকে। কি অদ্ভুত যুক্তি! দোষ করল গাজী গোলাম মুস্তফা, আর কাউট অফ ইনকোয়েরি হবে আমার। বর্তমান অবস্থায় চিফের হুকুম মেনে নিয়ে কাউট অফ ইনকোয়েরির পরিণাম পর্যন্ত চুপচাপ থাকতে হবে সিদ্ধান্ত হল। কাউট অফ ইনকোয়েরি শেষ করে কয়েকদিন পর কুমিল্লায় ফিরে এলাম। রাষ্ট্রপতি আমাদের চাকুরি থেকে অবসর দিয়ে আমাদের প্রতি তার ন্যায় বিচার করলেন। রাষ্ট্রপতি ১ নং আদেশ বলে ৮ জন সামরিক অফিসারকে চাকুরিচ্যুত করা হয়। নূর ও আমিও ছিলাম তাদের মধ্যে। মাসখানেক পর জুলাই মাসের শেষার্ধে এক সন্ধ্যায় আমার বাসায় একটা পার্টি ছিল। নিমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই এসে গেছে। বাইরে ইলশেগুড়ির বৃষ্টি হচ্ছে। হুদা ভাবিও এসে গেছেন, কিরু হুদা ভাইয়ের পাত্তা নেই। বেশ একটু দেরি করেই এলেন কর্নেল হুদা। ভীষণ শুকনো তার মুখ, অস্বাভাবিক গম্ভীর তিনি। এসে সবার সাথে কুশল বিনিময় করে এক কোণায় গিয়ে বসলেন তিনি। বোঝা যাচ্ছিল কারো সাথে কথাবার্তা বলার তেমন একটা ইচ্ছে নেই তার। সদা উজ্জ্বল হুদা ভাই এত নীরব কেন? ব্যাপারটা খুবই অস্বাভাবিক ঠেকল। এক ফাঁকে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে যোদা ভাই? কোন অঘটন ঘটেনি তো? না, কিছু না। নিজেকে কিছুটা হালকা করে নেবার জন্য ড্রিঙ্কসের গ্লাসটা হাতে তুলে নিলেন তিনি। নিম্নি অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। হঠাৎ হুদা ভাই নিম্নিকে ডেকে পাশে বসালেন। প্রশ্ন করলেন, আচ্ছা নিম্নি, ধর এমন একটা খবর তুমি পেলে যার ফলে তোমার এই সুন্দর সাজানো সংসারটা ওলটপালট হয়ে গেল, তোমাদের এই সুখ কেউ কেড়েই নিল, তখন কি করবে? নিম্নি অবাক বিস্ময় হুদা ভাইকে ভালো করে দেখে নিয়ে বলল, আজ আপনার কি হয়েছে হুদা ভাই? কি সব এলমেলো বলছেন, কিছুই বুঝতে পারছি না। বলেন না কি হয়েছে। আমিও এরই মধ্যে তাদের সাথে যোগ দিয়েছি। ডালিম, ঢাকা থেকে কোন খবর পেয়েছ? জিজ্ঞেস করলেন কর্নেল হুদা। না তো, তেমন কিছু হলে নিশ্চয়ই পেতাম। প্লিজ হুদা ভাই রহস্য বাদ দিয়ে বলেন না কি হয়েছে। ব্যাপার কি? যা হবার নয় তাই হয়েছে। প্রেসিডেন্সিয়াল অর্ডার NO 9/9 প্রয়োগ করে আর্মি থেকে ৮ জন অফিসারকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তুমি এবং নুরো রয়েছ এই ৮ জনের মাঝে। খবরটা অপ্রত্যাশিত, তাই হজম করতে কিছুটা সময় লাগল। নিজেকে স্বাভাবিক করে নিয়ে নিম্মিকে ডেকে বললাম, জান, তাক ইট ইজে। নিজেকে সামলে নাও। ডোন্ট গেট upset and spoil the party. Let things be over, then we shall think about it. No, be brave as you have always been and act like a good host, okay? মেয়ে মানুষ, তার উপর ভীষণ স্পর্শকাতর এবং কোমল প্রকৃতি নিষ্মের। তবুও সেদিন অভিকষ্টে সবকিছুই সামলে নিয়েছিল সে। অতিথিদের কেউই কিছু বুঝতে পারেনি কি অঘটন ঘটে গেছে ইতিমধ্যে। খবরটা তখন পর্যন্ত কেউ জানত না। পার্টি শেষে একে একে অভ্যাগতদের সবাই বিদায় নিয়ে চলে গেল। থেকে গেলেন শুধু হুদা ভাই ও ভাবি। ভাবিকে খবরটা দেয়া হলো। খবরটা জেনে ভাবি ভেঙে পড়লেন। আমাদের অত্যন্ত স্নেহ করতেন তিনি। নিম্নিও আর নিজেকে সামলে রাখতে পারল না, ক্ষোভে কান্নায় জড়িয়ে ধরল ভাবিকে। আমি ও হুদা ভাই
জনে তাদের শান্ত করার চেষ্টা করছিলাম। হুদা ভাই বললেন, Come on, no both of you hold yourselves. This is not cha end of cha world. Allah is chari and cha is great. Please stop sieging and thank what shall be done. নীলু ভাবি কাঁদছেন আর হুদা ভাইকে বলে চলেছেন, Gudu you must do jometching about his injustice. You have to do whatever necessary. This is simply outrageous. You must not take this lying knowledge this white collar. নীলু ভাবির আন্তরিকতায় মন ভরে গেল। I got it ভালো, I got it, please calm down. I promise you I shall go out of my way to redress this. Nimmi you too please stop sieging, don't you have a fight on your হুদা ভাই আমাকে বললেন, কাল তোমাকে নিয়ে আমি ঢাকায় যাব এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। নিম্মি তুমিও যাবে আমাদের সাথে? ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে ফোন এস। নূর বলল, সির, ওয়াগে হবে বিন সাকেদ আন্ডার পিও নয়। ওই নেড ইউর প্রেসেন্ট চারে আস সোন আস পসিবল। জবাব দিলাম, আমি এবং হুদা ভাই কালই আসছি। টেলিফোন রেখে দিলাম। পরদিন ব্রিগেডের সবাই খবরটা জেনে গেল। কর্নেল হুদা সকালেই সিও এস কনফারেন্স ক্যাল করলেন। সেখানে তিনি বললেন, ডালিম এবং আমি ঢাকায় যাচ্ছি। I can assure you all thought I personally shall do everything to redress this shocking injustice. এ ব্যাপারে তোমাদের চেয়ে আমার অসন্তোষ কম নয়। ঢাকায় এলাম আমরা। আর্মি হেডকোয়ার্টার্স এ চরম উত্তেজনা। শফিউল্লাহ অফিসে নেই, তিনি নাকি অসুস্থ। জেনারেল জিয়া আমি এসেছি জানতে পেরে ডেকে পাঠালেন। গিয়ে ঢুকলাম তার অফিসে। তিনি সিট থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলেন। স্বল্পভাষী লোক। বললেন, Have a fight in Allah. Charges everything for cha better. This is just cha beginning and I am sure Manaimuri childs will roll. দোয়া করবেন স্যার। ঠিকই বলেছেন, সবকিছুই আল্লাহর ইচ্ছাতেই ঘটে। বললাম আমি। We must keep in touch and you can count on me for everything just as before. For any personal need my doors are always open to you. Thank you very much sir, you are most kind. But you must remain alert as you are your last hope. Faturi will say what is chari in our common destiny. MS ব্রাঞ্চ থেকে PO9 এর লিখিত অর্ডারটা নিয়ে বেরিয়ে এসেছিলাম আমি অনুর সেনা সদর থেকে। রিসিভমেন্ট অর্ডারটা যখন হাতে নিচ্ছিলাম তখন মনে পড়েছিল শেখ সাহেব স্বপ্নেই নিম্মিকে বুকে জড়িয়ে ধরে কথা দিয়েছিলেন সুবিচার করবেন তিনি। সেই সুবিচারের সেদিনই সন্ধ্যায় আমাকে সঙ্গে করে নিয়ে কর্নেল হুদা গিয়ে হাজির হলেন ৩২ নং ধানমন্ডিতে। ফলে আজ আমি চাকুরিচ্যুত হলাম বিনা কারণে। অতি পরিচিত সবকিছুই, কিন্তু এবারের আশাটা কিছুটা ভিন্ন প্রকৃতির, তাই পরিবেশটা কিছুটা অস্বস্তিকর। রেহানা, কামাল সবাই কেমন যেন বিরত। পরিবেশটাকে হালকা করার জন্য বললাম, কি কামাল বিয়ের দাওয়াত পাবো তো? আমার প্রশ্নে লজ্জা পেয়ে কামাল উত্তর দিল, কি যে বলেন বসো। আমি নিজে গিয়ে আপনাকে ও নিম্মিকে দাওয়াত করে আসব। আপনাদের ঘাড়া বিয়েই হবে না। রেহানা চা নাস্তা নিয়ে এল। হুদা ভাই চুপ করে বসে সবকিছু দেখছিলেন। বাসায় ফিরে এলেন শেখ সাহেব। ডাক পড়ল আমাদের ৩ তলার অতি পরিচিত ঘরেই। একাই বসে ছিলেন শেখ সাহেব। ঘরে ঢুকে অভিবাদন জানাবার পর কর্নেল হুদা বললেন, এত বড় অন্যায়কে মেনে নিয়ে চাকুরি করার ইচ্ছে আমারও নেই স্যার। বলেই পকেট থেকে একটা পদত্যাগপত্র বের করে সামনের টেবিলের উপর রেখে তিনি বললেন, আমার এই পদত্যাগপদের অফিয়াল কপি থ্রু প্রপার চ্যানেল শীঘ্রই আপনার কাছে পৌঁছাবে। তার এ ধরনের আকস্মিক উপস্থাপনায় কিছুটা বিব্রত হয়েই শেখ সাহেব বললেন, তোমরা সবকিছুই একতরফাভাবে দেখ। আমার দিকটা একটুও চিন্তা করো না। একদিকে আমার পার্টি আর অন্যদিকে ওরা। আমি কি করুম? পার্টির কাছে আমি বাঁধা। পার্টি ছাড়া তো আমার চলবো না। তারপর আমার দিকে ফিরে বললেন, তুই আর নূর কাইল আমার সাথে রাইতে বাসায় দেখা করবি। শেখ সাহেবের সাথে কথা বলার সময় হুদা ভাইয়ের চোখে পানি এসে গিয়েছিল। পরদিন জেনারেল শফিউল্লাহর অফিসে আমার ডাক পড়ল। চিফ আমাকে নির্দেশ দিলেন কুমিল্লায় আমার আর ফিরে যাওয়া চলবে না। নিম্মিকে পাঠিয়ে জিনিসপত্র সব নিয়ে আসার বন্দোবস্ত করতে হবে। কর্নেল হুদা এই নির্দেশের জোর প্রতিবাদ করলেন।
কিন্তু শফিউল্লাহ তার সিদ্ধান্ত বদলালেন না। কোন ঝুঁকি নিতে চাচ্ছেন না তিনি। কুমিল্লায় ফিরে আমি যদি আবার কোন অঘটন ঘটিয়ে বসি। এভাবেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতার পর যে আর্মি গঠন প্রক্রিয়ায় অক্লান্ত পরিশ্রম করেছিলাম রাতদিন, সেই আর্মি থেকে স্বাভাবিক নিয়মানুযায়ী বিদায় নেয়ার সৌভাগ্য থেকেও বঞ্চিত করা হয়েছিল আমাকে। একজন সৈনিকের জন্য এই অবমাননা সহ্য করা খুবই কষ্টকর। আমি ঢাকায় রয়ে গেলাম। হুদা ভাই নিম্মি ও খালাম্মাকে নিয়ে ফিরে গেলেন কুমিল্লায়।